পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 6। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোমাকে বিয়ে করতে চায়। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? অবশ্য আনন্দ হবারই কথা। আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে, বলো। যখনই দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসে রয়েছে, তুমি ক্রোড় হেসে মনে মনে ভাবলে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী তুমি স্যারের সামনে নিজেকে প্রেজেন্ট করলে। ফাইনালি তুমি। বাকিটা বলার আগেই সপাটে চড় পড়ল নোরার গালে। নোরা 2 সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে। তারপর হঠাৎ করেই মুখটা বিকৃত করে ওঠে। রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে সে, ইউ রাবিশ। শব্দ আটকে যায় নোরার ঠোঁটের কোণে। নোরার অপর গালে চড় পড়ে। পরপর 2টা থাপ্পড় খেয়ে নোরা বাকহীন হয়ে যায়। সে গালে হাত দিয়ে সুপ্রভার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সুপ্রভা সেই দৃষ্টির পরোয়া না করে বরং শাসনের সুরে বলে, সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বেয়াদব মেয়ে একটা। সবাইকে নিজের মতো মনে করো। আমি এতদিন তোমার সব অপমান, সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধে করে দেওয়ার। নোরার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। রাগ ক্ষোভ অপমানের তীব্রতায় তার সর্বাঙ্গে কাঁপন ধরে। গালে ছুঁয়ে থাকা আঙুলটা নামিয়ে এনে তাচ্ছিল্যের হাসি হাসে নোরা। বিদ্রূপ কণ্ঠে বলে, বাহ সুপ্রভা, বাহ। প্রফেসরের বউ হওয়ার আগেই এত তেজ, এত অহংকার। বউ হওয়ার পরে দেখা যাবে দম্ভে তোমার পা মাটিতে পড়ছেই না। নোরা একটু থেমে আবারও বলে, নির্লজ্জ মেয়ে একটা। এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে। ছি ছি। শব্দগুলো সুপ্রভার কানে উত্তপ্ত সীসা ঢালল। নোরা পৈশাচিক হাসি এসে ঠোঁট বেঁকিয়ে বলে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইকে। হাতি নাচছে, ঘোড়া নাচছে, বিধবা সুপ্রভার বে। অপমানে সুপ্রভার চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। সুপ্রভা 1 মিনিটও বিলম্ব করে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্লোরে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমি আর নিতে পারছি না। এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। নোরা চোখে আঙুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিয়েছে। বাবা মা ভাইয়া যতই বলুক, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে, না না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমি? বাবার বাড়িতেও যেতে পারবো না, এখানেও থাকতে পারবো না। কোথায় যাব আমি? সুপ্রভা মাথার চুল খামছে ধরে। চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গলা বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে থাকে। মিনিট 2 পর কিছু একটা মনে পড়তেই তড়াক করে লাফিয়ে ওঠে ফোনের খোঁজ চালায় সে। ঠিক সেই মুহূর্তেই কর্কশ শব্দে ফোন বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে সিমি নামটা জলজল করতে দেখে খুশিতে ঝলমল করে ওঠে সুপ্রভার 2 চোখ। সুপ্রভা কল রিসিভ করতেই ওপাশ থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসে, কেমন আছিস প্রভা? সুপ্রভা নাক টেনে বলে, আমি ভালো নেই সিমি। বিধবারা যে চাইলেও ভালো থাকতে পারে না। তুই কি কান্না করছিস সুপ্রভা? তোর গলার স্বর এমন লাগছে কেন? তোর কি হয়েছে প্রভা? তুই ঠিক আছিস তো? তোর কাছে আমাকে কটা দিন থাকতে দিবি সিমি? মাত্র কটা দিন? আমি তো অশিক্ষিত নই। আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করে নেব। ততদিন তোর কাছে ঠাঁই দিবি আমাকে? সিমি অবাক গলায় বলে, তুই এভাবে বলছিস কেন প্রভা? তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর জন্য আমি আমার নিজের জীবনটাও উৎসর্গ করতে পারি। কিন্তু তোর কি হয়েছে? আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। এখন বলার মতো সময় নেই। আমি আজ রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তুই একা আসতে পারবি প্রভা? আমি কি ভাইয়াকে পাঠাবো? সুপ্রভা গভীর শ্বাস নেয়। চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলে নিজেকেই বলে, জীবনে লড়াইটা যখন একাই করতে হবে, তাহলে আজ থেকেই শুরু হোক সেই লড়াই। সুপ্রভার থেকে রেসপন্স না পেয়ে সিমি বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোর? আমি কি ভাইয়াকে পাঠাবো? কাউকে পাঠাতে হবে না, আমি একাই আসব। ঠিক আছে, সাবধানে আসিস। আচ্ছা, রাখছি এখন। বাই বলে ফোন রাখতেই দরজার অপর প্রান্ত থেকে ঈশিতা চৌধুরীর গলা শোনা যায়। শুভা, মা, হলো তোর? সুপ্রভা চোখের জল মুছে গলা পরিষ্কার করে বলে, আসছি মা। চট জলদি আয় মা। আপনি যান, আমি 2 মিনিটে আসছি। সুপ্রভা ওয়াশরুমে গিয়ে চোখ মুছে জলের ছিটা দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয়। মুখে সামান্য একটু পাউডার লাগায় নিজের ক্রন্দনরত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় সুপ্রভা। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। চোখের কোণে জমে থাকা লবণাক্ত দক্ষটা ধূসর শাড়ির আঁচলে মুছে নেয় সে। গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাইরে পা রাখে। ড্রয়িং রুমে ঢুকতেই ঈশিতা চৌধুরীর চোখ দুটো
তার মুখের দিকে থমকে যায়। মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয়। তিনি উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সুপ্রভা ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, কই কিছু হয়নি তো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনোই ফাঁকি দিতে পারবি না শোভা। কান্না করছিস কেন বল, কি হয়েছে? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। তবে চল এবার কেক কাটি। সৌরভ কেক কেটে একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। নোরা সোফায় বসে অবলীলায় ফোন টিপছিল। সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায়। কাপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে ধরে। সৌরভের অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার করে ওঠে নোরা, তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালা টাকির হাতের খাবার খাবো? তোমাকে দেখলেই ঘৃণায় গা গুলিয়ে বমি আসে আমার। লজ্জায় মাথা নিচু হয়ে যায় সৌরভের। চোখ দুটো ভিজে উঠেছে বোধহয়। সুপ্রভা নিজের অপমান সহ্য করতে পারলেও তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সে নোরার দিকে এগিয়ে যায়। কিছু বলতে উদ্যত হতেই আচানক তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সুপ্রভা কল কেটে দেয়। কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে। সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে। সাথে সাথেই অপর প্রান্ত থেকে নেশালো কণ্ঠে ভেসে আসে, হেই লাল চমচম।